প্রতিদিন নতুন নতুন চুপচাপ ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। ওই সেরি, এদিকে আয়। হ্যাঁ ভাইয়া বলো। নীলের এক ক্লাস জুনিয়র মেয়েটি। সম্মুখে কোথাও দেখেছিস? ওই যে কলেজের ওই 2 নম্বর পুকুর পাড়ে বসে বসে গান গাইতেছে। ওহ আচ্ছা, তুই যা। সিনিয়র মেয়ের পিছু ছাড়ো আর আমাকে ধরো। হুশ, যা তো। ওকে। নীল সুমাইয়ার ওখান থেকে পুকুর পাড়ে চলে আসলো। ওই সেরি, তুই নাকি গান কইতাছস? না তো, কেন শোনা? এমনি বাবু, কি করো? কিছু না তো, তোমার জন্য অপেক্ষা করছিলাম যেন। তাই বুঝি? শোনা, একটু কাছে আসো। কেন সোনা, পাপ্পি দেবা বুঝি? তোমার ঠোঁটে। যা, আমার লজ্জা নাই নাকি? ওকে ওয়েট, কিল্লাই? লাঠি দিয়ে মারবো তোমায়। এই না, এই তো কাছে আসছি, এখন দাও। চোখ বন্ধ করো। ধ্যাত। ওকে। নীল চোখ দুইটা বন্ধ করলো। সৌম্য আস্তে আস্তে ওর ঠোঁট দুইটা নীলের ঠোঁটের কাছে আনলো। সৌম্যর গরম নিঃশ্বাস নীল বুঝতে পারছিল। যেই না ঠোঁট চারটা এক করবে ঠিক তখনই নীলের পেছনে দিল এক লাথি। এই কে কে কেড়ে লাথি দিল কোন ফোননি? চুপ কর শয়তান, এত সকাল পর্যন্ত কেউ ঘুমায় নাকি? নীল ঘুমাই। ভালো তো, তা অমন কেন করছিলি? কেমন? ও, আমার পরিটা কিস দিবার লাগছিল, কিন্তু তুই আবার লাথি দিয়া সব শেষ করে দিলি। যাই ক, তোর সতীনটা হ্যাপি। যদি স্বপ্নের মতোই আমাকে ভালোবাসতো তাহলে তো জাস্ট অসাম। তাড়াতাড়ি রেডি হ, 8টা বাজে। কোষ কি? আচ্ছা, আমি 20 মিনিটে আসতেছি, তুই 5 মিনিট খাড়া। কেমন সম্ভব? ধুর, লেট করাস না তো। হারামি, নিজে লেট করে আর অন্যরে কয় লেট করিস না। নীল এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে পরিচয় পর্বটা খতম করি। ছেলেটার নাম তো জানেনি, পুরো নাম বলবো না। আর মেয়েটার নাম মিমি। একটা অবাক করা বিষয় হলো মিমি নীলের 2 বছরের সিনিয়র, তারপরেও কেমনে জানি বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। যাই হোক, আল্লাহ মিলাইছে, আমরা কিছুই করতে পারবো না। পরিবারের কথা শুনে আপনার আমার কারোই লাভ নেই। এখন সব ভদ্র কথা হবে। তারপর নীল নাস্তা করে বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। মিমি ওর বাসা থেকে নাস্তা করে এসেছে, তো রাস্তায় মিমির সৌম্যকে ফোন দিয়ে কলেজে আসতে বলে। মিমির আরেকটা বেস্টু হলো সৌম্য। বেস্টু না, তবে সতীন বললেই চলে। কলেজে পৌঁছেই নীল ভদ্র ছেলের মতো ওর ক্লাসে চলে গেল। নীল ক্লাসে যাওয়ার পরই সৌম্য হাজির। ও হ্যাঁ, এই মেয়ে দুইটা পড়ে অনার্স 3য় বর্ষে আর নীল 1ম বর্ষ। আর এই সৌম্যকে প্রায় 4 মাস ধরে প্রপোজ করছে, কিন্তু এই মায়ার ঢং একটু বেশি। তো নীল 2টা ক্লাস করে বের হয়ে আসলো। বের হয়ে ক্যাম্পাসে হাঁটাহাঁটি করছিল, আর ঠিক তখনই নীলের চোখ আটকে যায় একটা পরীর ওপর। একটা লাল জামা পরে আছে মেয়েটি। আমি শাড়ি ছাড়া মেয়েদের অন্য কোনো পোশাকের নাম জানি না। অপূর্ব সুন্দর লাগছে মেয়েটিকে। তারপর নীল ভালো করে লক্ষ্য করে দেখে, ও মা, এ তো সৌম্য, মানে নীলের সিনিয়র বউ। তো দৌড়ে সৌম্যর কাছে গেল নীল। ওই পরি, কেমন আছো? আবার শুরু করলেন? হুম। দাঁত দেখাস কেন? অনেক সাদা দেখো। চুপ শয়তান। ওকে, কেমন আছো? ভালো, তুই? পরি দেখে চোখ কিছুই দেখে না, পুরাই থ। পাগল আছিস? হুম। ওই শয়তান, চল ক্লাসে। বলেই সৌম্যর হাত ধরে টেনে নিয়ে চলে গেল ক্লাসে। আর নীল বেচারা কি করবে ভাবতেছে। যখনই নীল ওর সাথে একটু কথা বলে তখনই মিমি সৌম্যকে নিয়ে চলে যায়। হঠাৎ নীলের মনে সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। আসেন আপনাদেরও শোনাই সেই প্রথম দিনের কাহিনী। নীল আজ প্রথম নতুন ভার্সিটি যাচ্ছে আর ভাবছে প্রথম দিন যে কে র্যাগিং করবে। এসব ভাবতে ভাবতে চলে গেল ভার্সিটিতে।
ভার্সিটিতে যেয়েই কিছু বড় আপু নীলকে ডাক দিল, আর এদিকে তো নীল ভয়ে শেষ। কি না কি যে করতে বলবে কে জানে। তো ওদের মধ্যে একজন ডেকে বলল, ওই কিউট পিচ্ছি, তোর নাম কি? জি আপু, আমার নাম নীল। ওয়াও, নাম আর চেহারা দুইটাই কিউটের ডিব্বা। ধন্যবাদ। পিচ্ছি শরম পাইছে। শোন, ভার্সিটির নিয়ম অনুযায়ী একটা কাজ করতে হবে। কি কাজ আপু? নিশি যা বলল তা শুনে তো নীলের চোখ দুইটা বড় বড় হয়ে গেল। বলে কি এই মাইয়া, এটা কেমনে করবে নীল? তো শোনেন নিশি কি বলল নীলকে। নিশি বলল যে, তো শোন, ভার্সিটির নিয়ম অনুযায়ী যে কোনো একটা মেয়ের গালে তোকে চুমু দিতে হবে। মাইয়া কয় কি দেখছেন? কি? কিন্তু কিন্তু কি? তোর জন্য একটা অফার আছে। আমাকে এসব করতে হবে না, তাই না? হুম। সবাই নিশির দিকে বড় বড় চোখ করে তাকালো। ধন্যবাদ আপু, আমি তাহলে এখন আসি। চুপ, আমারে আপু ডাকবি না। আর আসি মানে কি? তোর কাজ এখনো শেষ হয়নি। তো কি করব আমি? লিপ টু লিপ কিস। কি? নিশির গাল লাল হয়ে গেছে, কিন্তু কেন এটা কেউ বুঝছে না। আমি বুঝছি, কিন্তু আমার কোনো জিএফটিএফ নাই, তাই অসম্ভব। ওকে দাঁড়া, বড় ভাইদের নিয়ে আসছি। আরে আমি কখন না বললাম? নীল একটু ভীতু টাইপের ছেলে তো, তাই। এই তো গুড বয়। কার ঠোঁটে লিপস্টিক খেতে হবে? আমার। সবাই তো রীতিমতো অবাক, কিন্তু ওর ওপর কেউ কোনো কথা বলছে না, কারণ ও লিডার। আমি কোনো বুড়িকে কিস করতে পারবো না। চুপ কর। বলেই নীলের হাত ধরে টানতে টানতে পুকুর পাড়ে নিয়ে গেল। ইসরে, বেচারার ঠোঁটের 12টা বাজবে। এই চোখ বন্ধ কর। কেন? কিস করব তাই। প্লিজ আপু, মাফ করে না আমাকে। চুপ কর, কথা বলবি না। কষে একটা চর মারল। আরে আরে, কি ভাবছেন? নীলকে মারেনি তো, নিশিকে মেরেছে। আরে ভাই, কি সব আবল তাবল ভাবতেছেন? নীল তো নিশিকে মারেনি, নিশিকে মেরেছে মিমি। আমি তখন থেকে তোকে লক্ষ্য করছি, নীলাকে নিয়ে এমন করা। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ওকে এখানে কেন এনেছিস? এমনি। চুপ, আমি ওদের কাছে সব শুনেছি। কি? তুই ওকে কিস করতে এখানে এনেছিস। তো কি হয়েছে? এমন কিউট একটা বাচ্চাকে কিস দিলে কি হবে? হারামজাদা, গেলি এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। যা। নিশি চলে গেল, আর নীল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা বলা দেখছিল। মিমি স্কুল লাইফ থেকেই নীলের বন্ধু। দোস্ত, তুই না আসলে আজকে আমি শেষ। এজন্যই তো তোকে এই ভার্সিটিতে ভর্তি হতে বললাম, যাতে আমার সাপোর্ট পাস। আমার শো না বেস্টু? হুম। চল, আমাকে আমার ক্লাস দেখিয়ে দে। চল। নীল আর মিমি দুজন হাঁটতে লাগলো। হঠাৎ নীলের চোখ আটকে গেল একটা মেয়ের ওপর। মেয়েটা অপূর্ব সুন্দরী, নীল রঙের একটা জামা পরে আছে, একদম নীল পরীর মতো লাগছে। টান টান চোখ দুইটা কি মায়াবী। ওই মায়াবী চোখ দুইটাই নীল ডুবে মরে শেষ। না না, মরা মানে সেই মরা না রে ভাই, এটা প্রেমে পড়া আর কি। ঠোঁট দুইটাও অনেক সুন্দর, হালকা গোলাপি লিপস্টিক দেওয়া, আর ময়দা থুক্কু, মেকআপ নেই একটুও। এটা প্রাকৃতিক পরি বললেই চলে। দোস্ত, ওই নীলপরিটাকে? মানে? বাল, ওই যে ওই মেয়েটা কে? কোন মেয়েটা? আরে ওই যে নীল জামা পরে আছে, ওইটা। ও ওই? হ হ, ওই। কি হয়েছে ওর? ওর নাম কি আর কিসে পড়ে? কেন? যা বলছি তা বল আগে। ওর নাম হলো সুম্মু, আর আমার সাথে পড়ে। চুম্মু? সুম্মু।
খুব সুন্দর নাম, কিন্তু সমস্যাটা হলো গিয়ে ওই আমার 2 বছরের সিনিয়র। ওই তোর মতলব কি বলতো? যেটা ভাবতেছস ওইটাই। এই না শোনা, এমন করে না, ওই তোর বড় আপু হয়। তো কি হয়েছে? আর আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার থেকে বড় মেয়েকেই বিয়ে করেছেন, আর এই তো মাত্র 2 বছর, ব্যাপার না। বাল পড়বেই না ও, দেখিস। ওকে দোস্ত, তুই যা, আমি আমার ক্লাস চিনে নেব। ওকে। মিমি চলে গেল আর নীল দৌড়ে কলেজের বাইরে চলে গেল আর একটা টকটকে লাল গোলাপ কিনে নিয়ে আসলো। টাকা কিন্তু আমি দিছিলাম। তারপর সোজা সৌম্যর কাছে চলে গেল, যেই দেখে একটা ছেলে ওর সাথে কথা বলছে। এটা দেখে তো নীলের মেজাজ একদমই গরম। ইচ্ছা হচ্ছিল ছেলেটাকে যেয়ে আচ্ছা মতো কেলাতে, কিন্তু কি করবে, সৌম্যর সামনে তো ভালো হতেই হবে। তাই মেজাজ ঠান্ডা করে সৌম্যর কাছে যে প্রপোজ করার স্টাইলে বসে, তোমাকে সত্যিই দেখতে অপূর্ব, আর এই নীল ড্রেসে তোমাকে দেখতে আরও সুন্দর লাগছে, একদম একটা পরী। আর তোমার ঠোঁট দুইটাও তুলনা হয় না, আর তোমার ওই মায়াবী চোখ দুইটার প্রেমে পড়ে গেছি আমি। লাল গোলাপটা সৌম্যর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ সৌম্য। সৌম্য কি করবে কিছুই বুঝছে না, শুধু বড় বড় চোখ করে নীলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ গোলাপটা নিয়ে নীলকে দাঁড়িয়ে তুলে নীলকে গালে একটা চুমু দিয়ে নীলকে জড়িয়ে ধরল। প্রপোজ করার সাথে সাথেই রাজি হয়ে গালে চুমু দিয়ে জড়িয়ে ধরবে এমনটা নীল কখনোই ভাবেনি। নীল ভেবেছিল হয়তো বকা দিবে বা থাপ্পড় দেবে, কিন্তু না, তার উল্টোটা হলো। সৌম্য ওকে ওভাবে জড়িয়ে ধরাই সৌম্যর সাথে যে ছেলেটা কথা বলছিল সে ছেলেটা রাগ দেখিয়ে সেখান থেকে চলে গেল, আর সাথে সাথে সৌম্য নীলকে ছেড়ে দিল। আরে আরে, ছাড়লে কেন বাবু? ভালোই তো লাগছিল। মানে কি? ভালো লাগছিল খুব, তাই আবার জড়িয়ে ধরো বলছি। যা সার, তোকে জোর ধরতে যাবো কেন? কেন মানে কি? তোকে জোর ধরতে হবে কেন বলতো? তুই আমার কে রে? মানে কি? আমি তোমাকে প্রপোজ করলাম আর তুমি রাজি হয়ে গেলে, সো তুমি আমার গার্লফ্রেন্ড। ওই শয়তান, তোকে চিনি না জানি না, শুধু শুধু তোর প্রপোজে রাজি হতে যাবো কেন? তাহলে এই যে গালে চুমু দিয়ে জড়িয়ে ধরলে, এইসব কেন? ও ওইসব তো বিপদ থেকে বাঁচতে করলাম। মানে মানে একটু আগে যে ছেলেটা এখানে ছিল সে আমাকে প্রপোজ করেছে, কিন্তু ওকে আমার ভালো লাগে না, তাই রাজি হইনি এমনটা না বলে তোর দ্বারা নাটক করে ওকে পাঠিয়ে দিলাম। কিন্তু আমি মজাবার নাটক করিনি, আমি সত্যিই প্রপোজ করেছি। কি? জি হ্যাঁ। ওই তুই তো দেখতে পিচ্ছি, কিসে পড়িস রে? ক্লাস 2 নাকি 3? আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আর আমি কিসে পড়ি জানিস? আমি তোর 2 বছরের সিনিয়র। জানি তো। তাহলে প্রপোজ করলি কেন? তোমার প্রেমে পড়ে গেছি তাই। পাগল নাকি তুই? তোমার জন্য পাগল হতেও রাজি। ধ্যাত, এসব বাদ দে আর পড়ায় মন দে, কাজে লাগবে। না, আমার তো তোমাকেই লাগবে। ধুর গাধা, বাই, ক্লাস আছে। ওকে যাও, তবে তুমি তো আমারই। কখনোই না। বলে সৌম্য হাঁটতে লাগলো আর নীল জোরে জোরে বলল, বউ তো তোমাকেই বানাবো, লিখে রাখো কথাটা। ও ভাই, অনেক তো ফ্ল্যাশব্যাক হলো, এবার বর্তমানে আসুন, নয়তো আপনারাও অতীতময় হয়ে যাবেন। তো নীল এই কথাগুলো ভাবছিল, হঠাৎ মিমি এসে নীলকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি ভাবিস এত? কে 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 রে? ও তুই? তুই কি ভাবছিলি বল, আমিও শুনি একটু। আরে কি তাই, কিছু না তো। বলবি কি না বল। ভাবছিলাম যে বল কি। ভাবছিলাম যে তোর নাকটা ফাটালে কেমন লাগবে। ওরে শয়তান, দাঁড়া, তোর একদিন কি আমার 100 দিন। আর নীল তো জানেই এখন ওর সামনে থাকলে মার একটাও মাটিতে পড়বে না বা আসমানের দিকে যাবে না, সব নীলের ওপরেই পড়বে। তাই বিপদটা বুঝে নীল দিল এক দৌড়।
আর মিমি কম কিসে, ওই দৌড় দিল ওর পেছনে পেছনে। দুজনেই দৌড়াচ্ছে আর সবাই ওদের দেখে হাসছে। পেছনে দেখে দৌড়াতে দৌড়াতে হঠাৎ নীল ধপাস করে পুকুরে পড়ে গেল। ওরে আমারে কেউ ধর, আমার তো হাসি পায় কেন। তখন মিমি ওখানে গিয়ে পাগলের মতো হাসতে লাগলো। উচিত হয়েছে, এবার পানি খা। ভালোই তো, গোসলটা হয়ে গেল। ওঠ বলছি। না উঠবো না। কেন? না উঠলেই তো তুই মারবি, আর এখন ওঠা যাবে না। তুই এখন এখান থেকে যা তো, তাহলে উঠবো। আচ্ছা মারবো না, ওঠ। না তুই মারবি। সত্যি বলছি মারবো না, ওঠ না প্লিজ, না হলে তো তোর আবার জ্বর আসবে। প্লিজ ওঠ। ও হ্যাঁ, তাও তো এক কথা। তাড়াতাড়ি ওঠ। কথা দে মারবি না। আরে না, মারবো না। ওকে উঠতেছি। বলে নীল পুকুর থেকে উঠে কলেজ থেকে বের হবে এমন সময় সৌম্য নীলকে দেখে হাসতে লাগলো। হই হাসো কেন? তোর অবস্থা দেখে। চুপ। দৌড়ে দেখে পুকুরে পড়ে গেছে। মিমি ওকে কিছু বল, না হলে আমি কিন্তু অন্য কিছু করব। ওই চুপ থাক না, বেচারার জ্বর আসতে পারে, এখন মজা করিস না। ওকে বাসায় চল। চল। বলেই তিনজন হাঁটা শুরু করলো। একটু পরে নীল ওর বাড়ির দিকে চলে গেল আর ওরা দুজন ওদের বাড়ির দিকে। মিমি আর সৌম্যর বাসা একই এলাকায়, কিন্তু নীলের এলাকাটা অন্য। এভাবে চলছিল তাদের দিনকাল। কিন্তু কপালে আছে না যে খারাপ দিনকাল একবার হলেও আসবে, ঠিক তেমনই ওদের খারাপ দিনটাও চলে আসলো। এদের বললে ভুল হবে, শুধু নীলের জন্য ব্যাপারটা একটু বেশিই খারাপ। তো একদিন সকালে তিনজন হাঁটতে হাঁটতে ভার্সিটির দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ নীল মিমি আর সৌম্যর পিছনে গেল আর বলে উঠল, সৌম্য আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তারপর সৌম্য আর মিমি পেছনে তাকিয়েই অবাক। সৌম্য আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি বলেই সৌম্য আর মিমি পেছনে তাকাতেই অবাক। সাথে সাথে দুজনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওহ বোঝেননি তো আপনারা, আসেন বোঝায় আপনাদের। তো নীল যখন সৌম্যকে ওই কথাটা বলল তখন নীলের কোনো দিকে খেয়াল ছিল না, শুধু সৌম্যকে দেখছিল। আর ঠিক সেই সময় একটা ছোট গাড়ি এসে নীলকে ধাক্কা দিয়ে চলে যায়, আর নীল বেচারা ছিটকে পড়ে যায় রাস্তার পাশে। তখন নীল জ্ঞান হারায় আর নীলের মাথা ফেটে গেছে, তাই নীলের মাথা রক্তে লাল হয়ে গেছে। এই দৃশ্যটা দেখেই ওদের চোখে পানি চলে এসেছে। ভাগ্যিস মোর মাথা ফাটেনি, খালি হাত ভাঙছে। আর ভাই বাস্তবে এই মিমি আর সৌম্য জীবনেও কাঁদত না। তো মিমি আর সৌম্য দৌড়ে নীলের কাছে এসে এই না সেই কান্না। তখন কিছু লোক ওকে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায় আর ওরা দুজনও ওর সাথেই যায়। নীলকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হলো। মিমি আর সৌম্য বাইরে বসে আল্লাহ আল্লাহ করছে যাতে ওর কিছু না হয়, আর এদিকে নীলের মা বাবাকেও খবর দিয়ে দিয়েছে, আর ওরা এসে সব বিল দিয়ে দিল। 1 ঘন্টা পর ডাক্তার অপারেশন রুম থেকে বের হলো। তখন সবাই একসাথে বলে উঠল, নীলের কিছু হয়নি তো? হয়ে যেত আর একটু দেরি করলেই, কিন্তু ঠিক সময় ওকে নিয়ে আসা হয়েছে, তাই এখনো বেঁচে আছে, না হলে। আমার ছেলেটা এখন কেমন আছে? কোনো জ্ঞান আসেনি, তবে মাথায় 4টা সেলাই দিতে হয়েছে। ওর কিচ্ছু হবে না তো? না না, এখন সুস্থ আছে, জ্ঞান ফিরলে একটু কথা বলতে পারবেন, তবে বেশি না। ধন্যবাদ আপনাকে। আরে না, আমার কাজই রুগীকে সুস্থ করা, ধন্যবাদ দেওয়ার কি আছে। আচ্ছা কত সময় লাগবে ওর জ্ঞান ফিরতে? আর 1 থেকে 2 ঘন্টার মধ্যেই। ও জি, আমি আসি এখন। আঙ্কেল আপনারা বাসায় যান, আমরা আছি। না মা, তোমরা অনেক ক্লান্ত, তোমরা বাসায় যাও, আমরা আছি। কিন্তু কোনো কিন্তু না, বাসায় যাও, বিকেলে এসো কেমন? জি।
হুম। ওই সুম্মু চল, ও ভালো হয়ে যাবে। চল। সৌম্য আর মিমির মন অনেক খারাপ, কারণ পাগলটা ছাড়া ওদের তেমন ছেলে বন্ধু নেই, আর বাস্তবে তো আমি ওদের কেউ না। আর নীল সবসময় ওদের হাসাতো, মন খারাপ থাকলে মন ভালো করে দিত, আরও অনেক কিছু। সৌম্য আর মিমি হসপিটাল থেকে চলে গেল। নীলের পরিবারের লোকজন ওখানে থেকে গেল নীলের দেখাশোনার জন্য। নীলের জ্ঞান আসার পরে কেউ নীলের সাথে তেমন কোনো কথা বলেনি, কারণ ডাক্তার বেশি কথা বলতে নিষেধ করেছে। তারপর বিকেলে সৌম্য আর মিমি হসপিটালে হাজির নীলকে দেখার জন্য। কি রে, এখন কি অবস্থা? এই তো কোনো রকম। মাথায় কি খুব ব্যথা করছে? কেন? যা বলছি তার উত্তর দাও। কথা বলতে মাথায় খুব ব্যথা লাগছে। তাহলে এখন ঘুমা, আমরা পরে আসব। কিন্তু এখন কই যাবে? বাসায়। ওহ আচ্ছা। রে থাক, কাল আবার আসবো। ঠিক মতো খাবি। শয়তান। ওই চল, এখন কি শুরু করলি? চল চল। বাই নীল। আচ্ছা বাই বাবু। শয়তান ছেলে। যাও। মিমি আর সৌম্য চলে আসলো হসপিটাল থেকে, আর নীল আবার বেডে শুয়ে পড়ল। আজ প্রায় 5 মাস পর নীল একদম পুরোপুরি সুস্থ, কিন্তু সৌম্যর প্রতি ওর পাগলামি, থুক্কু ভালোবাসাটা আরও বেড়ে গেছে। যখন তখন প্রপোজ করে। আজ প্রায় অনেক দিন পরে নীল ভার্সিটির সেই পুকুর পাড়ে গেল। একাই ছিল নীল। হঠাৎ কোথা থেকে যেন সৌম্য সেখানে চলে আসলো। কি রে, একা একা এখানে বসে কি করো? ভাবছি তুমি আর আমি দুজন কতই না হ্যাপি থাকবো। যা শয়তান। কই যাব? জাহান্নামে যা। একবার তো যেতে লাগছিলামই, মনে নেই? আছে। তো আবার যাব কি? এই না না, একদম না। তাহলে বললে কেন? আরে এক্সপ্রেশন। ওহ তাই বলো। ক্লাসে যাসনি? না। কেন? এমনি ভালো লাগছে না। ও আচ্ছা। তা তুমি ক্লাসে যাওনি কেন? তোকে এদিকে আসতে দেখলাম একা, তাই সঙ্গ দিতে চলে আসলাম। যখন তুমি করে বলো তখন কত ভালো লাগে, আর তুই করে বললে বিচ্ছিরি লাগে। মানে? কিছু না। কলা খাবে? আর কোনো ফলের নাম পাইলি না ফইননি? ওকে ওয়েট, আনছি। তারপর নীল দৌড়ে ভার্সিটির বাইরে চলে গেল আর 4টা কলা কিনে নিয়ে আসলো। এই নাও তোমার 2টা। কি? ওই কলা। ও হ্যাঁ, দে দে। খাও। তুইও খা। তারপর দুইজনে 4টা কলা গিলতে 15 মিনিট সময় নষ্ট করলো। কলা খাওয়া যেমন তেমন, গল্পই বেশি। মনে হয় গল্পের পোটলা নিয়ে বসেছে দুজন। হঠাৎ কথায় কথায় নীল ফাজলামি করে বলল, তা বউ আদর দিবা না? কি? আরে আদর। কি বললি শয়তান? আদর তাই না? দাও। এই নে দিলাম। বলে নীলের পিঠে একটা মারল। তখন নীল সেখান থেকে উঠে একটু দূরে গেল, আর সৌম্য উঠে ওর কাছে যাবে এমন সময় কলার খোসায় পা পড়ে পিছলে গেছে, কিন্তু কপাল ভালো এখনও পড়েনি। তবে এখনও নিজের কন্ট্রোল ঠিক করতে পারেনি, তাই সোজা যেয়ে নীলের সাথে ধাক্কা লাগলো, আর ভুলে নীলের ঠোঁটে সৌম্যর ঠোঁট 2টা লেগে গেল। আর তখন দুজনেই একদম স্ট্যাচু হয়ে গেছে, আর চোখ 2টা বড় বড় হয়ে গেছে। তখন সৌম্য নিজেকে সরিয়ে নিয়ে চলে যাবে এমন সময়, থ্যাঙ্কস ফর দ্য কিস। তখন সৌম্য পেছনে ঘুরে আবার নীলের দিকে আসলো, আর যা করলো তাতে নীল একদমই প্রস্তুত ছিল না। তারপর সৌম্য রাগীভাবে আবার পেছনে ফিরে নীলের দিকে আসলো, আর এসে যা করলো তা নীল জীবনেও কল্পনা করতে পারেনি। কারণ সৌম্য নীলের কাছে এসে নীলের কলার ধরে
সৌম্য আর নীলের চার ঠোঁট এক করে দিল। নীল কি করবে কোনো কিছু না বুঝে চোখ দুইটা বন্ধ করে ফেলল। প্রায় 5 মিনিট পর নীলকে ছেড়ে দিল। ওই, এটা কি হলো? কোনো কথা বলতে পারছে না, লজ্জায় ওর গাল দুইটা লাল হয়ে গেছে। শয়তান, একটা পিচ্চি ঠোঁটে কিস দিলা কেন? কিস দিলা ভালো কথা, কিন্তু ঠোঁটে কামড় দিলা কেন বলো? ওইটা তো শাস্তি। আমার ব্যথা লাগছে। লাগুক। বলেই সৌম্য সেখান থেকে দৌড়ে চলে আসলো, আর নীল তো ওখানে বেঞ্চে থ হয়ে বসে গেল। এসব এখনও স্বপ্ন লাগছে ওর কাছে, কারণ নীল কখনো ভাবেইনি যে সৌম্য ওকে আপন ইচ্ছাতে কিস করবে। নীল ওখানে এখনও অবাক হয়েই বসে আছে। একটু পরে মিমি আসলো। কিরে পাগল, এখানে এমনভাবে বসে আছিস কেন? কোনো খেয়াল নেই। ওই, কথা বল। ও হ্যাঁ, তুই বল বল। কি হয়েছে রে তোর? কিছু না রে। কিছু একটা তো হয়েছে, বল বলছি। শুনবি? বল। জীবনে প্রথম কিস পাইছি। মানে? কিস পাইছি। কিসের কিস? মানে কি বলিস? সৌম্য আমার ঠোঁট দুইটাই কিস করেছে প্রায় 5 মিনিট ধরে। এই কথা শোনার সাথে সাথে মিমি আর সেখানে 1 সেকেন্ডও দেরি করেনি। নীলের কাছ থেকে সোজা চলে আসলো। নীল পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু শুনল না। নীল বেচারা মন খারাপ করে বাসায় চলে আসলো। সৌম্যকেও খুঁজে পেল না তাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নীল অবাক, কারণ মিমি রোজ সকালে ওকে 5-6 বার কল দিবেই, কিন্তু আজ একবারও কল দেয়নি। তো নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে ভার্সিটির জন্য বের হয়ে মিমিকে কয়েকবার কল দিল, কিন্তু একবারও মিমি কল রিসিভ করেনি। নীল মন খারাপ করে ভার্সিটিতে চলে আসলো। এসেই, হাই আমার নীলপরি। বল জুনিয়র পাগল। কেমন আছো? ভালো, তুই? তোমার ঠোঁটে ছোঁয়া পাওয়ার পর কি আর খারাপ থাকা যায় বলো? যা দুষ্টু। সৌম্যর গাল দুইটা লাল হয়ে গেছে। ও মা, পরিটা তো দেখি লজ্জা পেল। কাল কিস করার সময় মনে ছিল না? ওই, এত লজ্জা দিও না, নিতে পারছি না আর। পাগল একজন। আজ মিমি আসলো না যে? ও নাকি আসবে না। কেন? জানি না গো। আচ্ছা বাদ দাও, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? চলো আজ নদীর তীরে যাই। ওয়াও, খুব ভালো হবে তো তাহলে। তাহলে যাবে তো? 100% যাব। চলো চলো। ক্লাস করবে না? ও চলো তো। ওকে চলো। দুইজন চুপ করে ভার্সিটির বাইরে এসে একটা রিক্সা নিল নদীর তীরে যাওয়ার জন্য। রিক্সায় ওঠে। কি হলো, হাসছো যে? অমনভাবে বসে আছো কেন? এমনি। আরে পড়ে যাবো তো নিচে, এদিকে চেপে বসো। না, আমি এভাবেই ঠিক আছি। আরে আসো তো, এত ভয় কেন? আমি ভয় করিনি। ভয় কত, আর বলে ভয় নেই। চুপ, আমার ভয় নেই। তাহলে এদিকে এসো। ওকে। তারপর নীল রিকশায় সৌম্যর একদম কাছাকাছি এসে সরে বসলো। মাঝে মাঝে সৌম্যর হাত নীলের হাতে টাচ করছে, আর নীল হালকা কেঁপে উঠছে। নীলের এমন ভাব দেখে সৌম্য ওর হাসি আটকে রাখতে পারছে না। অনেক কষ্টে প্রায় 20 মিনিট পরে নদীর তীরে পৌঁছে গেল। ওয়াও, কত সুন্দর জায়গা। অনেক রোমান্টিক। চলো হাঁটাহাঁটি করি, একটু মনটায় শান্তি পাবো। চলো। তারপর নীল আর সৌম্য হাঁটছে আর গল্প করছে। অনেকটা সময় হাঁটার পর ওরা ছোট্ট একটা বেঞ্চে বসলো। কেমন লাগছে এখন? আরে এতই যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। তাই বুঝি?
গো ধন্যবাদ। কেন? এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য। চলো ফুচকা খাবো। কি সত্যি? চলো। চলো, খাবো, ক্ষুধা লাগছে। আমারও, চলো। তারপর দুইজন একটা ফুচকার দোকানে যেয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করলো। একটু পরে নিয়ে আসলো। ওরা খাওয়া শুরু করলো। খাওয়া কম, গপ্প, থুক্কু, গল্প বেশি। অনেক মেয়ের এখন ফুচকা খেতে ইচ্ছে করছে, আমি শিওর। খাওয়া শেষে বিল দিয়ে দুজনে চলে আসলো। বিলটা অবশ্য নীলই দিয়েছে। রাস্তায় আসার সময় আর কোনো রিক্সা নেয়নি। পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এসেছে আর গল্প করেছে। মনে হচ্ছে আজকে ওদের প্রথম দেখা অনেক দিন পর। আর দুজন আজকে আবার আলাদা হয়ে যাবে। হাই রে গল্প রে। গল্প করতে করতে অনেক পথ চলে গেছে। সৌম্য নীলকে বিদায় দিয়ে বাড়ির দিকে চলে গেল, আর নীলও ওর বাড়ির দিকে চলে আসলো। পরের দিন সকালেও মিমির কোনো কল নেই। নীল আবার কল দিল, কিন্তু ধরল না মিমি। ভার্সিটিতে যেয়ে 2টা ক্লাস করে চলে আসলো। সৌম্য তখন চলে এসেছে। বিকেলে পাড়ার দোকানে আড্ডা দিতে গেল। নীলের কিন্তু খারাপ কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই। সিগারেটের গন্ধটাই সহ্য করতে পারে না, আর খাওয়া তো দূরের কথা। সন্ধ্যার দিকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসলো। পড়া শেষে খাওয়া দাওয়া করে একটু এফবিতে গিয়ে আবার চলে আসলো। তারপর মিমিকে আবার কল দিল কয়েকবার, কিন্তু কেটে দিল। নীল পরে সৌম্যকে কল দিল, সাথে সাথেই রিসিভ। ওয়াও, ইতনি জলদি, হাউ? কি করো? শুয়ে আছি বউ ছাড়া। তুমি? আমিও শুয়ে আছি। খাইছো? তুমি? হুম। মিমির সাথে কি কথা হয়েছে তোমার? না তো, কেন? না, এমনি। আমার সাথে কথা বলেনি, তাই। হয়তো খুব বিজি থাকে। হুম। শোনো না, খুব ঘুম পেয়েছে, ঘুমাবো। ওকে। তুমিও ঘুমাও, কাল দেখা হচ্ছে। গুড নাইট। গুড নাইট। এভাবে আরও 3টা দিন চলে গেল, কিন্তু মিমির সাথে কোনো কথা হয়নি নীলের। সেজন্য নীলের মন অনেকটা খারাপ হয়ে আছে। তাই নীল ভাবলো আজ মিমির বাসায় যাবে। যে ভাবা সেই কাজ। চলে আসলো মিমির বাসায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? এই তো বাবা, কোনো রকম আছি। কেন আন্টি, কোনো সমস্যা? মিমি কিছুদিন ধরে ঠিকমতো খায় না, রুম থেকেও বের হচ্ছে না। ও এখন কই? ওর রুমে আছে। ওকে আন্টি। তারপর নীল মিমির রুমে গেল। রুমটা খোলাই ছিল। রুমের ভেতরটা অনেক অন্ধকার হয়ে আছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো রুমে প্রবেশ করার কিছু সময় পর তারপর নীল মিমির রুমের সামনে এসে দরজাতে আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মানে দরজা খোলাই ছিল, আর খুলতেই মনে হলো নীলের সামনে কোনো রাতের অন্ধকারময় একটা রুম। কিন্তু এখন তো দিনই আছে। নীল রুমে যেয়ে মোবাইলের লাইটটা জ্বালিয়ে রুমের বাতিটা দিল। তখনই মিমি চমকে উঠে বলল, কে? আমি। নীল তো অবাক। এই কয়দিনে মেয়েটা শুকিয়ে গেছে একদম। ও তুই? আমি। কেমন আছিস? ভালো আর রাখলি কই তুই শুনি? কেন, আমি আবার কি করলাম? তোর সুমু তো আছেই, সে তো তোকে ভালো রাখার কথা। মানে? মানে জানি কিছু না। এখানে কেন এসেছিস? কেন, আমার আশা মানা আছে নাকি? না। তাহলে এমন ভাবে বলছিস কেন? কেমন ভাবে? মিমির চোখের কোণে পানি দেখা যাচ্ছে। ওই তোর হইছেটা কি? কি? নিজের কি অবস্থা করেছিস এসব? কেন? এমন শুকিয়ে গেছিস কেন? ঠিক মতো নাকি খাওয়া দাওয়া করিস না? ইচ্ছা নাই তাই করি না। আর এইভাবে অন্ধকার রুমে থাকলে তোর তো সমস্যা হবে। হোক তো। আজব, এমন করছিস কেন?
ভালো লাগছে না, তুই এখন যা তো। না, আগে বল কি হয়েছে তোর? এমন হাল করেছিস কেন নিজের? মরে যাব আমি, তাই। মিমি, ভালো হচ্ছে না কিন্তু। এইসব কথা আমার ভালো লাগে না, তুই সেটা ভালো করেই জানিস। তো আমি কি করব? বাজে কথা বাদ দিয়ে বল, এমন হাল করেছিস কেন নিজের? বললাম তো মরবো, তাই। এইবার নীল আর রাগ কন্ট্রোল করতে না পেরে মেরে দিল মিমির 2 গালে 2টা চড়। ওই কুত্তা, তুই আমাকে মারলি কেন? বাজে কথা বলছিস কেন? বাজে কথা বলি আমি, তাই না? তাহলে ওই সুমুর সাথে কথা বলিস কেন? আর ওই নাকি তোকে কিস করেছে, আর তুই কিচ্ছু বললি না কেন? মানে? তুই ভালো করেই জানতি কোনো মেয়ের সাথে কথা বলা আমার ভালো লাগে না, তাও কেন বলিস বলতো? ওকে আমার ভালো লাগে, তাই। কিসের ভালো লাগা রে? আমি তোকে কত বছর ধরে চিনি, কই আমাকে তো ভালো লাগেনি তোর। মানে কি বলতে চাস তুই? আর হ্যাঁ, তুই আমার বেস্টও, তাই তোকে অনেক ভালো লাগে বন্ধু হিসেবে। চুপ কর। ওই, তোর কি হয়েছে বলবি প্লিজ? আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে। কি কি সব বাজে বকছিস? আমি সত্যি বলছি। না, আমি তোকে কোনোদিন সেভাবে। নীলকে আর কোনো কথা বলতে দিল না মিমি, কারণ ওদের 4 ঠোঁট এক করে দিয়েছে। মিমি এমনটা করতে পারবে নীল এটা কোনোদিন স্বপ্নেও ভাবেনি। কিন্তু নীল একটু পরেই নিজেকে ছাড়িয়ে নিল। ছাড়িয়ে নিয়ে থাপ্পড় মারার জন্য হাত তুলল, কিন্তু মারতে পারল না। কি হলো, থেমে গেলি কেন? মার মার না, সুমুর বেলায় তো খুব মজা নিলি। তুই কি পাগল হয়ে গেছিস? হুম, আমি পাগল শুধুমাত্র তোর জন্য। চুপ থাক। না, আজ আমি বলবো, তোর উপর শুধুমাত্র আমার অধিকার, আর কারো না। কেউ তোকে ছুঁতেও পারবে না। আর যদি অন্য কারো হস তুই, তো মনে রাখ আমি মরে যাব। তবে হ্যাঁ, আমি জোর করে হলেও তোকে আমার করেই ছাড়বো। তুই পাগল হয়ে গেছিস। সেটা সময় বলবে। মিমির চোখ দিয়ে এখনো পানি পড়েই চলেছে। তারপর নীল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠেই অবাক, কারণ মিমি ওর সামনে বসে আছে আর অপলক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। কিরে, তুই হঠাৎ এত সকালে এখানে? আসছি, তাতে তোর কি? মানে? আমার শ্বশুরবাড়িতে আমি আসছি, তোকে কৈফিয়ত দিতে হবে না আমাকে, বুঝলি? এখন লক্ষ্মী ছেলের মতো উঠে ফ্রেশ হয়ে নে, যা। মানে? উঠে ফ্রেশ হ বলছি, যা। ওকে ওকে, যাচ্ছি, রাগ করিস কেন? গুড বয়, যা যা, তাড়াতাড়ি কর, নাস্তা করে ভার্সিটিতে যেতে হবে। তারপর নীল ফ্রেশ হয়ে আসলো। মিমি আজ ওদের সাথেই নাস্তা করে ভার্সিটির জন্য রওনা দিল। আজ রিকশায় উঠেছে 2 জন। নীল কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। মিমি নীলের গা ঘেঁষে বসলো। নীল তো লজ্জায় লাল হয়ে গেছে। কিরে, এমন কেন? গাল লাল হলো কেন? না, কিছু না। আচ্ছা, লজ্জা পেতে হবে না। কেউ আর কোনো কথা বলেনি, চুপচাপ রিকশায় বসে ভার্সিটিতে চলে আসলো। আজ রিকশা ভাড়াটা মিমি দিয়েছে, নীলকে দিতে দেয়নি। ভার্সিটিতে যেয়ে মিমি শুধু নীলের কাছে কাছে থাকছে, কোনো মেয়েকে ওর কাছে যেতে দেয়নি। মিমি কোথায় যেন গেল। হঠাৎ সৌম্য কোথা থেকে এসে নীলের গাল টেনে দিয়ে বলল, কি গো পিচ্ছি বর, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? তোমার কিউট ফেসটা দেখলাম, এখন তো খুব ভালো। তাই বুঝি? হুম। কখন আসলে? এই তো এসেই তোমার কাছে আসলাম। ভালো করেছো। খুব ক্ষুধা লাগছে। চলো ক্যান্টিনে। চলো চলো। 2 জন ক্যান্টিনে চলে গেল। সৌম্য খাচ্ছে আর একটা জুস নিয়ে খাচ্ছে। আর এইদিকে মিমি এসে নীলকে না দেখতে পেয়ে তো
160 ডিগ্রি রাগ উঠে গেল ওর। নীলকে খুঁজে খুঁজে না পেয়ে ক্যান্টিনের দিকে আসতেই মিমির মাথা গরম হয়ে গেল। সৌম্য আর নীল হাসাহাসি করে কথা বলছে, খাচ্ছে। এটা দেখে মিমি হনহন করে এসে নীলের হাত থেকে জুসটা ফেলে দিয়ে নীলের হাত ধরে টেনে নিয়ে চলে আসলো। আর সৌম্য অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমির এমন ব্যবহারে। আজ এতদিন পর ভার্সিটি এসে এমন ব্যবহার কেন? সৌম্য কিছুতেই বুঝতে পারছে না। আর এইদিকে মিমি নীলকে নিয়ে সোজা বাসায় চলে এসেছে। আসার সময় নীল একটা কথাও বলেনি ভয়ে, কারণ মিমির চেহারা রাগে লাল হয়েছিল। 5 দিন তুই ভার্সিটিতে যাবি না, আর যদি যাস তো বুঝতেই পারছিস কি হবে। আমি রোজ আসবো, কিন্তু তুই ওই সুমুর সাথে কথা বলবি না। বলেই মিমি চলে আসলো। আর নীল বেচারা ভয় তো শেষ, কারণ মিমি রেগে গেলে নীলের কোনো ক্ষতি করবে না, ওর নিজের ক্ষতিই করবে। তাই নীল সিদ্ধান্ত নিল 5 দিন বাড়ি থেকে বের হবে না। রাতে সৌম্য কল দিল নীলকে, আর সাথে সাথেই রিসিভ। বলো। আজ এইটা কি হলো? কোনটা? এই যে মিমি অমন করলো কেন? জানি না গো। ওগো এসব বাদ দাও, খাওয়া করছো? তুমি? খাইছি। গুড। এখন কি করো? এই তো শুয়ে আছি। তুমি? আমিও বউ ছাড়া শুয়ে আছি। বিয়ে করে নাও আমাকে। তাই? আমি একটা কাজ করব এই 2-3 দিনে। কি কাজ? তোমাকে বিয়ে করার জন্য একটা কাজ করব। তাই বুঝি? এখন ঘুমাও। তুমিও ঘুমাও। গুড নাইট বাবু। গুড নাইট। নীল ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল। 2 দিন কেটে গেল। এই 2 দিনে মিমি মোট 8-10 বার এসেছে নীলের বাড়িতে। আর সৌম্যর সাথে দেখা হয়নি, তবে ফোনে কথা হয়েছে। 3য় দিন রাতে নীল খাওয়া শেষ করে উঠতে যাবে, এমন সময় নীলের বাবা বলে উঠল, নীল, কিছুদিনের মধ্যে তোমার বিয়ে। তো ওই দিন রাতে নীল খাওয়া দাওয়া করে চেয়ার থেকে উঠে যেমাত্র রুমের দিকে পা বাড়িয়েছে, তখনই নীল। হ্যাঁ বাবা, বলো। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? তোমার বিয়ের। ওহ, আমার বিয়ে? হ্যাঁ, সে তো ভালো কথা। কি কি বিয়ে? আমার? তোমার বিয়ে। এসব কি বলছো বাবা? কেন? এত তাড়াতাড়ি কিসের বিয়ে? মনে লাড্ডু ফুটছে। আমার বাপটা এমন কথা জীবনেও কইতো না। কেন, কি হয়েছে? আমি তো এখনো অনেক ছোট, আমার তো বিয়ের বয়সই হয়নি। কেন, আপনি কি কচি খোকা নাকি যে বিয়ের বয়স হয়নি? বাইরে মেয়ের সাথে লুতুপুতু করতে লজ্জা করে না? রেগে যেয়ে বলল। আর নীল ওর বাবাকে ভীষণ ভয় পায়। বাবা, আমি তো রাজি, না কখন করলাম। এই তো সাব্বাস বেটা। যাও, এখন রুমে যাও আর ঘুমাও। ওকে। নীল ওর রুমে চলে আসলো, এসেই খুশিতে নাচতে শুরু করে দিল। আপনারা ভাবছিলেন নাচবে, বাট মই নাচতে দেয় নাই। এসেই সৌম্যকে কল দিল। বাবু বাবু, আমার বিয়ে ঠিক করেছে বাবা। মানে মানে আমার বাবাকে তোমার বিয়ের কথা তোমার বাবাকে বলতে বলেছিলাম। বাবা বলেছে আর কাজও হয়ে গেছে। সত্যি? গো সত্যি। হইছে। খাবার খাওয়া হলো তোমার? তোমার? কি করো? শুয়ে শুয়ে ভাবছি। তাই? তা কি ভাবছো? ভাবছি যে সিনিয়র বউ পাবো, কি যে মজা। এখন ঘুমাও, যাও। ঘুমাবই তো। টাটা। গুড নাইট সিনিয়র বউ। গুড নাইট।
নীল ফোনটা কেটে দিয়ে খুশিতে ওর ঘুম আসছে না। সম্মুখে ওর খুব ভালো লাগে আর ওকেই বউ হিসেবে পাবে। আহা কত মজা! আপনারাও আইসেন, বিয়ে যে কত মজা, খালি খাওয়ান আর খাওয়ান। মিমির সাথে নীলের বিয়ে হবে না শুনে মিমির তো মন খারাপ হয়ে যাবে। তাই মিমির মন ভালো করার জন্য ভাবছে। হঠাৎ একটা বুদ্ধি পেল, মিমিকে ফোন দিল। রাত প্রায় 11টা। ফোন দেওয়ার সাথে সাথেই ফোন রিসিভ। বল। কি করিস পাগলি? এই তো শুয়ে আছি, তুই? আমিও। খাওয়া দাওয়া করেছিস? তুই? হুম। তা হঠাৎ এত রাতে কল দিলি যে, নাকি ভুল করে? আরে না, ভুল না। তাহলে? একটা কথা বলতে ফোন দিয়েছি। কি কথা? কালকে। কালকে কি বল? কালকে তুই। কালকে আমি। কালকে তুই সুন্দর একটা লাল কিংবা নীল রঙের জামা পরে বিকালে রেডি থাকবি। তাই? তা কেন রে? তোকে নদীর তীরে ঘুরতে নিয়ে যাব, তাই। কি? হারামি কুত্তা বিলাই হনুমান বাদর। ওই বকিস কেন? দুইটা কারণে। কি কি বল। নম্বর 1, অতিরিক্ত খুশিতে। আর নম্বর 2, কথাটা এখন বললি কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? রাতে আমার আর ঘুমই হবে না, আর সময়টাও কাটতে চাইবে না। আহারে, গুড নাইট। যা বললাম করবি। গুড নাইট। নীল ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল। আর মিমি এদিকে খুশিতে মনে মনে লুঙ্গি ডান্স আর বাইরে এমনি ডান্স দিতেছে। অনেক কষ্টে রাতটা পার করলো মিমি, কিন্তু আর সময় যেন যেতেই চাইছে না। এই প্রথম নীলকে এই কথা বলল, কিন্তু এর আগেও ওরা নদীতে গেছে, কিন্তু সেটা মিমির ইচ্ছাই। এখন মিমির মনে হচ্ছে কেউ ঘড়ি কাঁটাটা টেনে ধরে রেখেছে, সময় এগোচ্ছে না। অনেক কষ্টে দুপুর পার হলো। মিমি গোসল করে এসে সাজুগুজু করতে বসে পড়ল। নীল রঙের একটা জামা পরেছে, কারণ নীল রং নীলের খুব প্রিয়, তাই। বিকাল 5টা বাজে। ঠিক তখন নীল মিমির বাসায় হাজির। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? এই তো বাবা, ভালো। তুমি কেমন আছো? জি আন্টি, ভালো। আঙ্কেলকে দেখছি না যে? ও বাইরে গেছে। ওহ, মিমি কোথায়? ওর রুমে। তুমি নাকি ঘুরতে নিয়ে যাবে, তাই সাজছে। ওকে আন্টি, ওকে নিয়ে যাই তাহলে। যাও। নীল ওপর তলায় চলে আসলো মিমির রুমে। দরজাতে একটা ধাক্কা দিল। তখন মিমি দরজা খুলে দিল। আর দরজা খুলতেই নীলের চোখ ছানা বড়া হয়ে গেল। বড় বড় চোখ করে মিমির দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকানো দেখে মিমি কিছুটা লজ্জা পেল। আর তাকাবেই বা না কেন, মিমিকে দেখতে অপূর্ব সুন্দরী লাগছে। নীল রঙের একটা জামা পরেছে, চোখ দুইটা কাজল দেওয়া, হালকা করে মেকআপ করা। হালকা বলতে গিয়ে হচ্ছে আর কি 10%। ঠোঁটে হালকা করে গোলাপি লিপস্টিক দেওয়া। নীল কোনোভাবেই চোখ সরাতে পারছে না। আর মিমিকে সম্মুখ থেকেও অধিক সুন্দরী লাগছে। নীলের এমন তাকানো দেখে মিমির গাল দুইটা লজ্জায় লাল হয়ে গেছে। ওই কি দেখছিস শয়তান? কি জানি আল্লাহ এরে কি দিয়ে বানাইছে। কারে? আরে দেখ না, আমার সামনে যে নীলপরিটা দাঁড়িয়ে আছে, এইটা। কুত্তা পাম ছাড়, আর তোর সামনে তো আমি দাঁড়িয়েই আছি। কি? জি হ্যাঁ, কি যেন বলছিলি? পড়ি নাকি? কই কিছু না তো। তাহলে ওইভাবে তাকিয়েছিলি কেন? সুন্দরী রমণী দেখছিলাম তো। চুপ হনুমান, পাম দিবি না। সত্যি বলছি। তাহলে আমাকে ছেড়ে ওর পিছু কেন ধরেছিস? মনে মনে বলল মিমি। ওই চল চল, দেরি হয়ে যাচ্ছে। চল। দুজন নিচে নেমে আসলো। মা, আমি গেলাম। দেখে শুনে যাস। মা,
হনুমানটা আছে, চিন্তা করো না। সেই জন্যই তো যেতে দিচ্ছি, নয়তো দিতাম না। বাই। তারপর ওরা দুইজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিল। আজকেও একই অবস্থা, নীল কিছুতেই মিমির কাছে ঘেঁষতে চাইছে না। ওই চুপচাপ এদিকে সরে আয়, নয়তো রিক্সা থেকে পড়ে যাবি। যাব না। ওকে দাঁড়া, আমি ফেলে দিচ্ছি। না না, সরে বসছি। নীল মিমির কাছে সরে এসে বসলো। এতে মিমির খুব ভালো লাগছিল, তার ভালোবাসার মানুষটা তার খুব কাছে আছে। তাই বেশ কিছুক্ষণ পর ওরা নদীতে পৌঁছে গেল। নীল ভাড়া মিটিয়ে মিমির সাথে চলে আসলো নদীর তীরে, একসাথে হাসছে আর গল্প করছে। নীল, তোর হাতটা ধরতে দিবি প্লিজ? কেন রে? দে না, আমার খুব ভালো লাগবে তাহলে। ধর। তারপর মিমি নীলের হাত ধরে হাঁটছে। মিমি মনে মনে আজ অনেক খুশি, কিন্তু প্রকাশ করছে না পাগলিটা। আর নীল তো একটু পরপরই মিমির দিকে তাকাচ্ছে। হালকা বাতাসে মিমির চুলগুলো একটু উড়ছে, আর এটা মিমির রূপের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। মিমি ব্যাপারটা লক্ষ্য করলেও কিছু বলছে না, কারণ ওর অনেক অনেক ভালো লাগছে নীলের তাকানোটা। হঠাৎ, ওই চল ঘাসে যেয়ে বসি। কেন? ওই দেখ, আর একটু পরেই সূর্য অস্ত যাবে। তো বস না পাগলি, এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগবে। তাই বুঝি? বস। ওকে, কিন্তু তোর কাঁধে মাথা রাখবো আমি। আচ্ছা, রাখিস। হুম। আস্তে আস্তে সূর্যটা ডুবছে, আর সেই দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর মিমির কাছে তো এটা স্বপ্নের মতো লাগছে, কারণ ভালোবাসার মানুষটার কাঁধে মাথা রেখে এমন দৃশ্য দেখতে যে কত মজা তা মিঙ্গেলগুলাই জানে। আমিও দেখবো এমনে। আর একটু বড় হইবার দেন খালি। খুশিতে মিমির চোখের কোণে পানি চলে এসেছে। কিরে, তোর চোখে পানি কেন? জানি না রে, হয়তো খুশিতে। তাই? রে, আমার জীবনের সব থেকে সুন্দর আর স্মরণীয় দিন হয়ে থাকবে এটা। তাই নাকি? নীলও কেমন জানি গলে যাচ্ছে মিমির প্রতি। রে, তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। চুপ, আরেকটা জিনিস বাকি আছে। কি? বল না, প্লিজ বল না। ফুচকা খাওয়াবো তোকে, চল। সত্যি বলছিস তুই? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। চল চল। মিমি অনেক খুশি, কারণ এই পর্যন্ত নীল ওকে কোনোদিন ফুচকা খাওয়ায়নি, আজ প্রথম এই কথা বলল। তারপর ফুচকা আবার মিমির অনেক পছন্দের খাবার। দুজন ফুচকার দোকানে যেয়ে নীল 2 প্লেট ফুচকা অর্ডার দিল, কিন্তু মোট 3 প্লেট নিতে হয়েছে। মিমি 2 প্লেট ফুচকা খেয়েছে, আর নীল 1 প্লেট। ফুচকা খাওয়া শেষে চুড়ির দোকানে নিয়ে যেয়ে খুব সুন্দর লাল নীল রঙের চুড়ি কিনে দিল মিমকে। এত খুশি আর ভালো লাগা মিমির সহ্য হচ্ছে না। চুড়ি কিনে দিয়ে রিক্সা নিয়ে চলে আসলো মিমির বাসায়। রিক্সা থেকে নেমে নীলের গালে আলতো করে একটা চুমু দিয়েই মিমি দৌড়ে চলে গেল বাসার ভেতরে, আর নীল মুচকি হাসি দিয়ে ওর বাসার দিকে হাঁটতে লাগলো। তো সেদিন রাতে নীল একটু পড়াশোনা করে খাওয়ার জন্য রুমের বাইরে আসলো। এসে সিঁড়ি বেয়ে নিচে নামতেই ঘটল দুর্ঘটনা। তো সেদিন রাতে নীল পড়াশোনা শেষ করে একটু ফেসবুকে গেল, যে কিছুক্ষণ থেকে বের হয়ে আসলো। তারপর রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল, তখন নীলের বাবাও সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। নীলের বাবা মোটেই 3টা সিঁড়ি উঠেছে, আর ঠিক তখনই তার পা পিছলে গেল, আর তিনি নিচে পড়ে গেলেন। নীলের বাবা নিচে পড়ে গেল, আর নীল সাথে সাথেই নিচে নেমে এসে বাবাকে তুলল। তেমন বড় কোনো ক্ষতি হয়নি, শুধু কপালটা একদমই একটু কেটে গেছে। নীলের মা ওইটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিলেন। সবাই ভাবছিল বড় কোনো ক্ষতি হবে, কিন্তু না, সামান্য একটু কেটেছে। এজন্য সবাই চিন্তামুক্ত হলো, আর সাথে আপনারাও। নীল একটু খাওয়া দাওয়া করে রুমে চলে আসলো। এসেই সম্মুখে ফোন দিল। কি করো? তোমার কথাই ভাবছি। তাই? তা কি ভাবছো? এই ধরো, আমাদের মাঝে
কত কি হবে বিয়ের পর? জানো, আজ আব্বু সিঁড়ি থেকে পড়ে গেছে। বলো কি, কিছু হয়নি তো? আরে না, এমনি একটু কপালটা কেটে গেছে, তাই নো চিন্তা। ও গুড। খাওয়া হয়েছে কি? এইমাত্র করলাম, আর এসেই তোমাকে কল দিলাম। তোমার হয়েছে? করেছি। এখন কি করব? কিছু না, এখন স্বপ্ন দেখব। তাই? তা কাকে নিয়ে স্বপ্ন দেখবে? কাকে আবার? আমার বউকে নিয়ে। ইস, আমার লজ্জা করে না বুঝি? ওকে, গুড নাইট। শোনা, গুড নাইট। নীল ফোন কেটে দিয়ে মিমিকে ফোন দিয়ে কিছু কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে মিমি বসে আছে ব্যাগ নিয়ে। কিরে, কলেজ যাবি নাকি? তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা, একটু ওয়েট কর, আর একটু রুম থেকে বের হ, আমি রেডি হই। কেন? আমার সামনে রেডি হলে কি হবে? শয়তান, যা। যাচ্ছি। যান মেম সাহেব। মিমি রুম থেকে বেরিয়ে আসলো, আর নীল রেডি হয়ে এসে খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়ল। ঠিক আগের মতোই আজকে ক্লাস আর গল্প হলো। কেন জানি মিমি কিছুই বলল না, নীলকে বাধাও দিল না। আবার আগের মতো করে দিনগুলো চলতে লাগলো। প্রায় সব ঠিকই আছে, সবাই সবসময় হাসি খুশি থাকে। নীল কিছু বুঝতে পারছে না এমন কেন হচ্ছে। এভাবে প্রায় 20 দিন চলে গেল। আজ নীলের বাবা ওকে বলল আর 2 দিন পর নাকি ওর বিয়ে। কথাটা শুনে নীলের মনে তো লাড্ডু ফুটল। নীল কাউকে কিছুই বলেনি যে ওর বিয়ে, কারণ ওর বাবা নিষেধ করেছে কাউকে বলতে। বিয়ে এমনি বাড়িতে হবে কাজী ডেকে। আজ নীলের বিয়ে। সকাল থেকেই নীলের মন খুব খুব খুশি, কিন্তু কেন জানি মিমির জন্য মন খারাপ করছে। মিমিও তো ওকে অনেক ভালোবাসে, কিন্তু নীল ওকে কোনোদিন সেভাবে দেখেনি। কিন্তু সেদিন ওকে ঘুরতে নিয়ে যাওয়ার দিন ওর কেমন জানি লাগছিল। যাই হোক, রাত 10টার সময় ওদের বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেল। এখন বাজে রাত ঠিক 11:58। নীল এখন ওর রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। খুব ভয় করছে ওর ভেতরে প্রবেশ করতে। যে কারোরই ভয় করবে যদি এমনটা হয় তো। নীল ঘামছে আর ভাবছে ভেতরে যাবে কি যাবে না। আর তখনই হঠাৎ পেছন থেকে কে যেন নীলকে ধাক্কা দিয়ে রুমে প্রবেশ করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। পেছন ফিরে দেখে মিমি দাঁড়িয়ে আছে রাগী চেহারা নিয়ে, তবে বিয়ের শাড়িতে ওকে খুব সুন্দর লাগছে। আর এদিকে খাটে সৌম্য রাগী চেহারা নিয়ে নীলের দিকে তাকিয়ে আছে। ওকেও অনেক সুন্দর লাগছে বিয়ের সাজে। আর দুইজনকে দেখে নীল একটু অবাক হয়নি, কারণ নীল তো জানেই দুজনই থাকবে, আর এজন্যই তো ভেতরে আসতে চাইছিল না। আর হ্যাঁ, নীল যা অবাক হওয়ার হয়েছে, কাজে যখন বিয়ে পড়াই তখন নীলকে একবারে 2টা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। ভুলেও কেউ প্রশ্ন করবেন না কেমনে সম্ভব। আমি কেমনে কমো, কেমনে সম্ভব? বিয়ে করেছে ওরা, আমি বিয়ে করেছি নাকি? জান, ওদের যে জিজ্ঞেস করেন, আমাকে না। তো বিয়ে পড়ানোর সময়ই নীল সৌম্য আর মিমির নাম শুনেছে, তাই বাসর ঘরে যেয়ে আর তেমন অবাক হয়নি, তবে ওদের কিউট চেহারা দেখে অনেক অবাক হয়েছে। ওই শয়তান, এত দেরি কেন রে তোর? আমরা সেই কবে থেকে তোর জন্য ওয়েট করছি। কে ওয়েট করতে বলেছে শুনি? ঘুমে যাবি তোরা? ওই, এটা ঘুমানোর রাত নাকি যে ঘুমাবো? তাহলে? মিমি আর সৌম্য একসাথে বলে উঠল, আদর করা, গল্প করা, আরো কত কি। আচ্ছা চলো, দুজন ছাদে চলো, গল্প করি। চলো জান পাখি। সোনা চলো। 3 জন মিলে ছাদে চলে গেল, কিন্তু নীলের মাথায় এখনো কিছুই ঢুকছে না। এরা দুজন একে অপরকে মেনে নিল কি করে? 3 জন ছাদে বসে গল্প করছে আর নীল শুধু শুনে চলেছে ওদের কথা। হঠাৎ, ওই তুমি কি এত ভাবছো? বাহ, কত সুন্দর করে তুমি বলছে। কই কিছু না তো। না, কিছু তো একটা আছে। আছেই তো, কিন্তু আমার মাথায় আসছে না কেমনে কি হলো। কি সেটা তো বলো। তোমরা দুজন একে অপরকে মেনে নিলে কি করে? ও এই কথা।
সোনা। ওই সুমু, তুই বল এটা। বলো প্লিজ। এই সব কিছুর প্রধান হলো তোমার বাবা। মানে মানে মানেটা খুব সহজ, ওনার কথায় আমরা রাজি হয়েছি। ভালো করে বলো। তা শোনো, সেদিন দুপুরে আমি তোমার বাবার কাছে গিয়েছিলাম আর ওনাকে তোমার আর আমার বিয়ের কথা বলতে। ঠিক তখন মিমিও সেখানে যায় আর মিমিও একই কথা বলে। আমাদের কথা শুনে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন আর আমরা দুজন এদিকে তোমাকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছি। তখন তোমরা থামো। আঙ্কেল, আমি নীলকে না পেলে এখনই এই বিষ খেয়ে মারা যাব। আমি যদি নীলকে না পাই তো এক্ষুনি এই বিষ খেয়ে আত্মহত্যা করব। এই বলে দুজনে কাঁদতে লাগলো। তখন নীলের বাবা বলে উঠল, তোমরা কি পাগল? বাবা, আমি আপনার ছেলেকে না পেলে বাঁচতে পারবো না। আমিও আপনার ছেলেকে না পেলে বাঁচব না। আমি নীলকে বিদেশে পাঠিয়ে দেই। না না। তাহলে একটা কাজ করতে হবে তোমাদের। কি কি কাজ? কাজ? আমি সব আমি সব করতে করতে রাজি। রাজি। তোমরা দুজনেই নীলকে ভুলে যাও, আর না হলে কি? না, পারবো না। পারবো না আমি। তাহলে দুজনেই নীলকে বিয়ে করো, না হলে ভুলে যাও। আমি রাজি। আমি নীলকে হারাতে পারবো না। আমিও রাজি। আমিও নীলকে হারাতে পারবো না। সাথে সাথেই বলে উঠল, কিন্তু যা বলেছি তাই, না হলে তুমি ওকে ভুলে যাও। না না, এটা পারবো না। আমিও রাজি। কিন্তু আমাদের বাবা মা রাজি হবে না তো। সেটা আমি দেখব। ওকে বাবা। বাবা। বাহ, বিয়ের আগেই বাবা? বিয়ের পর হয়তো আব্বাজান ডাকবে। এখন বর্তমানে ফিরে আসেন। আর তোমরা রাজিও হয়ে গেলে? তোমাকে হারাতে পারবো না। তুমি যে আমার জীবন। ভাবতেই অবাক লাগছে, আমার 2টা বউ আর 2টাই সিনিয়র। জিয়ান, তোমাকে কেমন হারাই? তুমিই তো আমার সব। আমার লাইফটা শেষ। কি বললে? না না, কিছু না। তা তুমি কেন রাজি হলে এত তাড়াতাড়ি? তো কি করব বলো, 2টা সুন্দরী ছাড়া যায় নাকি? সত্যি বলো। বাবার ভয়ে। মিমি আর সৌম্য হেসে দিল, আর ওদের হাসি দেখে নীল রেগে বলল, আমি বাবাকে ভয় পাই, আবার সম্মানও করি, তাই না করতে পারিনি। ওলে আমার জানটা রাগ করেছে। দেখি বাবু, একটা কিসি দেই। বলে সৌম্য আর মিমি দুজন একসাথে নীলের 2 গালে চুমু দিল। লাগবে না, যাও তোমরা। সরি, এই যে কান ধরলাম, আর এমন মজা করব না। সরি। ঠিক আছে। ও যে দেখো, আকাশের 3টা তারা একসাথে চলছে। একটা আমি, একটা তুই, আর একটা মধ্যেটা আমাদের জীবন মরণ, আমাদের সব কিছু ওটা। ওই, আমার লজ্জা লাগছে, এভাবে বললো না। চলো, তোমার লজ্জা বের করছি। বলেই মিমি আর সৌম্য নীলের হাত ধরে টেনে নিয়ে চলে গেল রুমে। আজ বেচারা নীল শেষ। পিচ্ছে একটা ছেলের 2টা সিনিয়র বউ, ভাবতেই কেমনটা লাগে। আর হালাই বিয়ে কইরা নিল। কি যে হবে ওর সাথে। যেমনটাই হোক, আপনারা কিন্তু মন থেকে দোয়া করবেন পৃথিবীর সব ক্যাপলদের জন্য। আর আমার জন্য দোয়া করবেন, আমার পাগলিটাও যেন আমাকে খুব খুব ভালোবাসে। বিয়ের পর কিন্তু, বিয়ের আগে না। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।